আমার বৌদি সারা জীবন চাইনি আমি কুর্চির সঙ্গে ভালো করে সংসারটা করি। তারপর যখন বৌদি জানতে পারলো যে কুর্চি এই বাড়িতে মানে আমার সাথে এসে থাকবে, রাগ করে এই বাড়ি ছেড়ে চলে গেল। আমি কিন্তু তারপরে কোনোদিন বৌদিকে ফেরত আনতে যাইনি, আমি গিয়ে কোনোদিন রিকোয়েস্ট করিনি বাড়িতে ফিরে এসো, কারণ বাকি জীবনটা আমি সুখে থাকতে চাই নতুনদা। আমি চাই না আমাদের দুজনের মাঝে তৃতীয় কোনো ব্যক্তি আসুক। হ্যাঁ, বৌদিকে আমি ভালোবাসি, সারা জীবন যা হেল্প লাগে আমি করব, কিন্তু আমার বাড়িতে আমি আর থাকতে দেবো না। শুধু একটা জিনিস ভেবে আফসোস হয় নতুনদা, এতগুলো বছর কি বিচ্ছিরিভাবে নষ্ট করলাম বলো তো। বেটার লেট দ্যান নেভার। আসলে কি জানো তো, আমাদের জীবনটা অতটা জটিল নয়, আমাদের চিন্তা ভাবনাগুলো এত কমপ্লেক্স হয়ে ওঠেনি। আমরা যাকে ভালোবেসেছি তাকেই ভালোবেসেছি, কোনোদিন পাবো না জেনেও তাকেই ভালোবেসেছি। কখনো মনে হয়নি একে পাচ্ছি না বলে আরেকজনের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হয়, আর কারুর মুখাপেক্ষী হতে হয়। অপেক্ষা করে থেকেছি, তারপর ভবিতব্য যা করার তাই করেছে। তুমি তো পারতে কুর্চিকে ডিভোর্স দিয়ে অন্য একটা সম্পর্কে জড়াতে, আর একটা বিয়ে করতে, করনি তো? এতগুলো বছরে করনি। কুর্চিও কিন্তু অন্যদিকে চায়নি, হয়তো এতগুলো বছর অপেক্ষা করে থেকেছে তোমার জন্য, আর তোমরা ফিরেছ। আমরাও তাই অন্য কিছু ভাবিনি। ওই একটি মুখ আমাদের কাছে আলো হয়েছিল, ওই একটি মুখ আমাদের কাছে সূর্যের আলোর মতন উজ্জ্বল। অন্য কোনো মুখের দিকে তাকাতে ইচ্ছে হয়নি। এই বাবিল আর মিটিলের সম্পর্ক, এতগুলো বছরের সম্পর্ক, এত দিন ধরে ওরা একসঙ্গে আছে, প্রত্যেকটা দিন একে অপরকে দেখছে, জানছে। তারপরেও বাবিল মিটিলকে ডিচ করলো, কোনো দায়িত্ববোধ নেই। হ্যাঁ, হয়তো মুহূর্তের মোহে পা দিয়ে ফেলেছে, কিন্তু সেই পদস্খলনটা হবে কেন? এতটা কমজোর একটা সম্পর্কের প্রতি কোনো দায়িত্ব নেই। একবারও তোমার মনে হলো না যে এতগুলো বছরের সম্পর্ক, তাতে মিটিল কি ধরনের আঘাত পেতে পারে? সেটা ওই মেয়েটার পক্ষে অ্যাকসেপ্ট করা কি সম্ভব? মিটিল আর ওর জীবনে কোনোদিনই ফিরবে না, আর বাবিল জানে সেটা। একটা অর্থহীন সম্পর্কের মধ্যে ওকে কাটাতে হবে সারাটা জীবন। আমি বুঝতে পারি, বাবিল জানে যে ভুলটা ও করেছে তার কোনো ক্ষমা নেই। বাবিলকে সারাটা জীবন এই শাস্তিটা বয়ে বেড়াতে হবে। এবার ভাবতে পারছো তুমি? ভেবে দেখেছি নতুনদা, সেই জন্যই আমার বিরক্ত লাগে যে এরা এত অস্থির চিত্ত কেন, এরাই এত দেরি করছে কেন বলো তো? কি গো, এই তো দেরি করছো কেন? চলো। হয়ে গেছে অয়ন, আমি বলি কি, তোমার গাড়িটা থাক, আমার গাড়িতে এসে হ্যাঁ, চলুন, এক গাড়ি চলো। চলে। ওঠো। চলো তুমি নতুনদার পাশে বসে পড়ো। ওঠো শিগগিরি ওঠো শিগগিরি ওঠো। আরে কিচ্ছু হবে না, তুমি ওঠো আগে। এসো। কেঁদো না কমলিনী, চোখে জল ফেলো না। তুমি কাঁদলে আমার ভালো লাগে না, তুমি তো জানো। বাইরের জলটা না হয় আমি মুছে নেব, কিন্তু এই ভেতরে যে কান্নাটা হচ্ছে সেটার আমি কি করব বলো তো? আমি বুঝতে পারছি তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু তুমি দেখো বাবিলের কিচ্ছু হবে না। দেখো, আমি ডাক্তার নই, কিন্তু আমার মনে হয়েছে বেশিক্ষণ এই ঘটনা ঘটেনি, ও ঠিক হয়ে যাবে। দেখো, মনের জোর রাখতে হবে। তুমি যদি মনের জোর না রাখতে পারো তাহলে কাজ করবে কি করে? মানুষের জীবনে খারাপ ভালো সব আসে। আমি কতবার বলেছি, হেরে যেতে নেই, ফেস করতে হয়, স্টেডি হতে হয়। দেখো, আজকেও তুমি ফেস করবে, যা ঘটেছে সেটা তো ফিরে আসবে না, কিন্তু সেটাকে ফেস করতে জানতে হয়। ওখানে গিয়েও তুমি কিন্তু স্টেডি থাকবে, ভিতরে তোমার যাই হোক না কেন এই ঘটনাটাকে স্ট্রেট ফেসে অ্যাকসেপ্ট করবে, প্লিজ। আমি তো বলছি বৌদি ভাই বাবিল ঠিক ভালো হয়ে যাবে, ও ফিরে আসবে বাড়িতে। তুমি এরকম নতুনদা আমি কিন্তু মিটিলকে ফোন করেছি, ও কিন্তু আসছে। বলো মিঠিল আর কি বললো, বলো সেটা। হ্যাঁ নতুনদা, ও বললো ও কোয়েল বলে মেয়েটাকে জানাচ্ছে।
মানে জানানো উচিত। তার মানে ওই মেয়েটাও এখানে আসছে। আজ কিন্তু আমি ওকে ছেড়ে কথা বলবো না নতুন। কেন? শুধু মেয়েটাকে বলে কি লাভ? তোমার ভাইপুরও যথেষ্ট দোষ আছে। হ্যাঁ, তার জন্য তো আমার ভাইপো কথা শুনেছে, আর সেই মনের আঘাতের জন্যই তো এই কাজটা করে ফেলেছে। তাহলে মেয়েটা শুধু পার পেয়ে যাবে কেন আমাকে বলো? ও তো সব জানতো। আমি কথা বলবো। তোমরা যে যাই বলো না কেন আমাকে, আমি ওই মেয়েটাকে ছেড়ে কথা বলবো না। আর মিটিলের সামনে আমি তোকে সহ্যই করতে পারবো না। আমাকে যে যাই ভাবুক না কেন, যত খারাপই ভাবুক, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমার যা বলার আমি ওই মেয়েটাকে বলবোই। আমি অন্যায়টা মেনে নিতে পারছি না মনে মনে। তোমরা কেন বুঝতে পারছো না বলো তো? কে বললো বুঝতে পারছি না? বুঝতে পারছি তো, কিন্তু আমার কথা হচ্ছে আমরা জাজমেন্টাল কেন হব? আমরা তো ওখানে ছিলাম না, আমরা তো জানি না কি পরিস্থিতিতে কি ঘটেছে। একটা ঘটনা ঘটেছে, সেখানে আমরা কোনো একজনকে কেন ব্লেম করব? অর্ধেক জেনে অর্ধেক না বুঝে ওখানে না থেকে আজকে ধরো ওরা বললো ওদের জীবনে ইন্টারফেয়ার না করতে, ওদের জীবনটা ওদের, তখন কি করবে? আমাদের কিছু বলার থাকবে? খারাপ লাগবে না? অপমানিত লাগবে না? এসব ছাড়ো নতুন দা। আমি তো একজন টিচার, আর আর এই বয়সের ছেলে মেয়েদের নিয়ে আমি থাকি। তাহলে এই বয়সের একটা মেয়েকে যথেষ্ট শাসন করার অধিকার আমার আছে, সেও মানুক আর না মানুক। আমি তো আজ বলবোই বলবো, আমি তো এটাই বলবো। আজ তোমার জন্য আমার ভাইপোর এই অবস্থা হয়েছে। আর যদি ওর এদিক থেকে ওদিক কিছু হয়ে যায়, তাহলে কি ওর কিছু যাবে আসবে? কিচ্ছু তো যাবে আসবে না। ও তো আবার আরেকটা ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়বে। যা যাবে তা তো আমাদেরই যাবে। আরে এখন এইসব কথা বলার কি দরকার? চুপ করো না। বৌদি ভাই, আমি শুধু একটা উদাহরণ দেওয়ার জন্য এই কথাটা বলেছি। আমি বলছি তো কিছু হবে না, আমাদের বাবিলের কিচ্ছু হবে না। তুমি এরকম করো না, একটু শান্ত হও। কিচ্ছু হবে না বৌদি ভাই, লক্ষ্মীটি আমার। ঠাকুর ছেলেটাকে বাঁচিয়ে দাও, ছেলেটার যেন কিছু না হয়। বৌমার মুখের দিকে তাকাতে পারি না, বাঁচিয়ে দাও, ছেলেটার যেন কিছু না হয় ঠাকুর। একটা তরতাজা যুবকের যদি এটা হয়, তাহলে তো পুরো বাড়িটাই শেষ হয়ে যাবে গো ঠাকুর। তুমি তো সব দেখো, সব জানো, সব পড়ো, তুমি বিচার করো এও কি ঠিক? ছেলেটাকে বাঁচিয়ে দাও ঠাকুর, ওকে বাঁচিয়ে দাও, বাঁচিয়ে দাও। আর আমার সংসারে এত ঝামেলা, এত ঝড়ঝাপটা, অশান্তি কেন? কি করেছি আমরা? পুজো দেবো, খুব খুব ভালো করে পুজো দেবো। তুমি এত অসন্তুষ্ট হও না আমাদের উপরে, এত এত খুশি হও না গো ঠাকুর। ওই ছেলেটাকে বাঁচিয়ে দাও, ওকে বাঁচিয়ে দাও। আমাদের সংসারটা আগের মতো করে দাও না গো ঠাকুর। হ্যাঁ, আগে যেরকম ছিল আমরা, হ্যাঁ, ভরভর্তি হাসি খুশি, এরকম করে দাও ঠাকুর, সেইরকম করে দাও, সেইরকম মতো করে দাও। চিরসখা হে